101তম বারের মতো লাশ চুরি করতে যাচ্ছে ফাহাদ। ভয়ে আগের মতো এখন আর হাত পা কাঁপে না তার। তবে কি সে অভ্যস্ত তাতে, নাকি পেটের দায়ে এসব করতে যাচ্ছে? ছোটবেলায় তার মা বাবা দারিদ্র্যের কারণে তাকে রেল স্টেশনে ছেড়ে যায়। বয়স তখন 8। তাকে ভূতের ভয় কাবু করতে পারে না, কারণ তাকে তো কখনো কেউ ভূতের ভয় দেখায়নি। তাই বলে কি তার ভয় নেই? হ্যাঁ, খুব ভয় তার, কিন্তু ভূতের নয়, মানুষের। আজ থেকে 11 বছর আগে যখন তার 9 বছর, তখন থেকে সে দেখেছে মানুষের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ। মা বাবা ফেলে যাওয়ার ঠিক 1 বছর আগে মাসুদ ভাই ফাহাদকে খুব নিখুঁতভাবে চুরি করতে দেখে। সেই রাতে ফাহাদকে সেখান থেকে তুলে নেয় মাসুদ ভাই। ছোটোখাটো চুরি করে আর কত কামাবি তুই? এসবের জন্য না, তোর কাজের দক্ষতা আমাদের বড় কিছু দিতে পারে। ফাহাদও রাজি হয়ে যায়। এই মাঝের বছরগুলোতে ফাহাদ হয়ে ওঠে মাসুদ ভাইয়ের খুব প্রিয়। দলের সবার কাছেও সে সুনাম অর্জন করে নিয়েছে। তবে 18 বছর বয়সে দেখা দিয়েছে নতুন এক সমস্যা। মাসুদ ভাই এর থেকে বড় কিছু করতে চায়। খবর পেয়েছে কিডনি, চোখ এসব বাইরে সাপ্লাই দিতে পারলে রাতারাতি লাখ লাখ টাকার মালিক হওয়া যায়। প্রথম ফাহাদ নিষেধ করলেও পরে মাসুদ ভাইয়ের জোরাজুরিতে আর না করতে পারেনি। মাসুদ ভাইয়ের বেশ ভালো কিছু দিক যদি বলতে হয়, তাহলে সেগুলো তার স্বার্থ হাসিলের জন্যেই ভালো সাজা, না হলে তার কর্মকাণ্ড শয়তানকেও হার মানায়। এখন কাজটা হলো এমন, লাশটা লাশঘর থেকে বের করে তাদের গাড়ির মধ্যে নিয়ে কিডনি, চোখ, লিডার এসব বের করা। আর ফাহাদ বেশ কয়েক মাস লাশঘরের নার্স ও গার্ড হিসেবে চাকরি করে, তাই কাটাকুটির বিষয়ে কিছুটা হলেও বাকিদের থেকে অভিজ্ঞ সে। আজ 101তম লাশ সে বের করতে যাচ্ছে, আর মনে মনে আগের সব ভেবে বলছে এসব ছেড়ে সে দূরে কোথাও চলে যাবে। কারণ সে বুঝতে পেরেছে মাসুদ ভাই ইচ্ছে করেই তাকে এখানে চাকরি করিয়েছে, যাতে তার অভিজ্ঞতা হয়। কিন্তু তার সাথেই কেন সব সময় এমন হয়? সব জঘন্য কাজগুলোই কেন তাকে দিয়ে করানো হয়? আর কেনই বা সে এসব করে দুমুঠো ভাত খাওয়ার জন্যে? নাকি প্রাণের ভয়ে? ভালোবাসা নামক একটা শব্দ আছে, তাতে সে পরিচিতি নয়। উস্কো খুস্কো চুল, একগাল দাড়ি আর তেলতেলে রুস্কো মুখের ভিতরে যে তার কতটা সৌন্দর্য লুকিয়ে আছে, তার ভিতর কখনো সে তা পরখ করেও দেখেনি, দেখতেও চায়নি সে। এই ব্যবসাতে অধিক লাভ হলো সদ্য মৃত লাশ, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে লাশের এসব সংরক্ষণ করতে পারলে দ্বিগুণ টাকা। যেন বাজারে তাজা মুরগি এনে রান্না করে খাওয়া। এসব কিছুই কেমন জানি মনে হয় ফাহাদের। কেমন তা ফাহাদ নিজেও জানে না। তবে হ্যাঁ, এটাই তার শেষ কাজ মাসুদ ভাইয়ের জন্যে। লাশগুলোর চেহারা কখনো ফাহাদ ভালো করে দেখেনি। কাটার সময় সে ভেবে নেয় কোনো এক পুতুলের পেট কাটছে। সব থেকে ভয়াবহ কাজ হলো যখন চোখ দুটি শরীর থেকে আলাদা করা হয়। প্রতিবারই তার মনে হয় চোখ দুটি তার দিকে তাকিয়ে কিছু বলতে চায়। ফাহাদের যেন কান্না চলে আসে, ছেলে হোক বা মেয়ে। ফাহাদ কখনো শরীরের দিকে মনোযোগ দেয়নি। দলের বাকিরা এত নিকৃষ্ট ছিল যে মেয়েদের মৃত লাশগুলো দেখলে তাদের মনে বাসনা জাগে। লাশঘরের সামনে দাঁড়িয়ে দীর্ঘ এক রুদ্ধশ্বাস। এটাই মাসুদ ভাইয়ের জন্য শেষ কাজ হবে তার। এরপর দূরে কোথাও পালিয়ে বাঁচতে পারবে কি, সেই চিন্তা। ভেতর থেকে খবর এসেছিল একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এখনো পর্যন্ত লাশ কেউ নিতে আসেনি। পোস্টমর্টম হয়নি, কারণ সেটা মাসুদ ভাইয়ের শিকার। ফাহাদ লাশ ঘরে ঢুকে 101 নম্বর ড্রয়ার খুলে, কি আশ্চর্য, আজ তার 101তম কাজ, আর ড্রয়ারের নম্বরও 101। লাশটি কোলে করে নিয়ে স্ট্রেচারে রাখতে গিয়ে ফাহাদের মনে কি যেন আঘাত আনলো।
আজ প্রথমবারের মতো তার খুব ইচ্ছে করছে সাদা কাপড়টি একটিবার উল্টিয়ে দেখতে। কয়েক মিনিট অতিক্রম হওয়ার পর তার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সে দেখতে চায় মুখের উপর থেকে সাদা কাপড়টা আস্তে আস্তে যখন সরিয়ে নিচ্ছিল। প্রথমেই ঘন কালো চুল, কপালে ব্যান্ডেজের নিচে ভ্রুগুলো এতটা সুন্দর হতে পারে তা জানা ছিল না ফাহাদের। চোখ দুটো বন্ধ হলেও তার মনে হচ্ছে এর মাঝে নিশ্চয়ই প্রাণ আছে। নাক সরু, একটু লম্বা, গোলাপি ঠোঁট মেয়েটির, সব মিলিয়ে মনে হচ্ছে এ যেন একটি পুতুল। তার মনে হয়েছিল সত্যি কোনো পুতুলকে সাদা কাপড়ে মোড়ানো হয়েছে। মেয়েটির দিকে তাকিয়ে মনে হচ্ছে ফাহাদ দিনের পর দিন পার করে দিতে পারবে। বাইরে থেকে শাকিলের ফোন। কি রে ভাই, লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে গেলি নাকি? না রে, লাশটা এখনো আসেনি, আমি খুঁজছি। আসেনি মানে? সব টাটকা খবর আছে। হ্যাঁ, আজকে একটা মেয়ের লাশ এসেছে এখানে। আর আজকের সাপ্লাইটা কত ইম্পর্টেন্ট তাও তো জানো নাকি? আচ্ছা দাঁড়াও, আমি ভিতরে আসার ব্যবস্থা করছি। না না, ফোনের লাইন কেটে গেল। ফাহাদের শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। আজ সে প্রথমবারের মতো মিথ্যে বলেছে। কেন বলেছে সে তা ভাবছে না। ভাবছে যদি শাকিল আসে আর তাকে দেখে ফেলে, কিছু একটা করা দরকার। ফাহাদ তাড়াতাড়ি মেয়েটির লাশ পোস্টমর্টম করানো হয়েছে এমন লাশগুলোর মাঝের একটি বক্সে ঢুকিয়ে দেয়। শাকিল এসে সবটা খুঁজেও পায় না। শাকিল বলল, আচ্ছা ওই ড্রয়ারগুলোতে দেখি। ওগুলো তো খালি লাশ, ভেতরে কিছু নেই। ভেতরে কিছু নেই মানে? আরে পোস্টমর্টম করা লাশ ওগুলোতে রাখা হয়। হ্যাঁ তাও ঠিক, তবে মাসুদ ভাইকে কি বলবো? আপাতত আমাদের যে এই খবরটা দিয়েছে তাকে নিয়ে মাসুদ ভাইয়ের কাছে যাওয়া যাক, না হয় মাসুদ ভাই আমাদের আস্ত রাখবে না। চলো যাই তাহলে। ফাহাদ দরজা বন্ধ করার সময় সেই ড্রয়ারের দিকে তাকালো। কেন করেছে ফাহাদ এমন? এই প্রশ্নে আজ রাতে কি তার ঘুম হবে? রাত 1:30। ফাহাদের চোখে ঘুম নেই, খুব ভয়ে আছে সে। লাশ ঘরের ভিতর থেকে যে খবরটা দিয়েছিল নতুন লাশ এসেছে মাসুদ ভাই, সেও এখন লাশ। কারণ আজকের ডিলটা মাসুদ ভাইয়ের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এই প্রথম ফাহাদ নিজে খুন করে নিজেই লাশ কাটার কাজ করছে। ক্রাইম দুনিয়া থেকে যতই সে বেরিয়ে আসতে চাইছে ততই সে এসবের মাঝে জড়িয়ে যাচ্ছে। তবে ফাহাদের ভয় এখানে। ফাহাদ মিথ্যে বলেছে। লোকটা কত কান্নাকাটি করলো, সবার পায়ে ধরলো, কিন্তু মাসুদ ভাই ফাহাদকেই বিশ্বাস করেছে। আর যদি জানে যে ফাহাদ মিথ্যে বলছে তাহলে হয়তো নেক্সট ডিলে তারই। না না না, এসব কি ভাবছে সে? ঠিক তখনই তার মেয়েটির কথা মনে পড়ল। সব দোষ সেই মেয়েটির। কিন্তু মেয়েটি বা কি করলো? সে তো মৃত। আর ফাহাদ কেন মৃত একটি মেয়ের জন্য এসব করছে? হাজারো প্রশ্ন হয়তো তার মনে জন্ম নিত, কিন্তু ক্লান্ত শরীর বিছানাতে এলিয়ে পড়াতে ঘুমে আচ্ছন্ন হয়ে যায় সে। বেলা 12টা। হঠাৎ হকচকিয়ে ঘুম থেকে উঠে পড়ে সে। কাল রাতের মতো আবার অজর ঝাড়াই ঘামছে সে। এদিক ওদিক তাকিয়ে রান্নাঘরের দিক দৌড়ে যায়। বড় মাটির কলসটি আলগে ধরে একটানা পানি পান করতে থাকে, যেন সবে মাত্র রোজা শেষ হলো তার। একটা সময় কিছু না ভেবেই প্রায় 1 কলসি পানি মাথার উপর ঢেলে দেয় সে। হাত দিয়ে নাক মুখ থেকে পানি সরাতে সরাতে তার বোকামির কথা মনে পড়ল। সব কিছু পরিষ্কার করে এসে বিছানায় বসতে গেলে তার কিছু মনে আসে। হ্যাঁ, কাল রাতে সে একটা স্বপ্ন দেখেছে, আর স্বপ্নে সে মেয়েটিও ছিল। তবে সবথেকে নিখুঁতভাবে খেয়াল করার বিষয়টি হলো মেয়েটি সেখানেও মৃত অবস্থায় ছিল। ফাহাদ আস্তে আস্তে কাল রাতের পুরো স্বপ্নটা পরিষ্কারভাবে মনে করতে পারল। সে দেখেছিল তারা কোথাও বেড়াতে যাচ্ছে,
গাড়ি করে। ফাহাদ ড্রাইভিং সিটে আর পিছনের সিটে মেয়েটি শুয়ে আছে। আর অদ্ভুত বিষয় হচ্ছে ফাহাদ নিজে নিজেই সব কিছু বলে যাচ্ছিল, যেমন আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ফাহাদ ভেবে নেয় যে মেয়েটি কিছু একটা বলেছে, এরপর আবারও বলে ওঠে, না না, আমাকে সুন্দর বলছো কেন? আমার চেয়ে তুমি অনেক সুন্দরী। অর্থাৎ ফাহাদ ভাবে মেয়েটি তাকেও সুন্দর বলেছে। একটা জিনিস ফাহাদ খেয়াল করলো, মেয়েটির নাম সে কিছুতেই মনে করতে পারছে না, কিন্তু তার স্পষ্ট এটি মনে আছে স্বপ্নে মেয়েটিকে সে কি যেন একটি নাম ধরে ডেকেছিল। না, এভাবে হচ্ছে না, আরো গভীরভাবে ভাবতে হবে। যে করি হোক ফাহাদ মেয়েটির নাম চাই চাই। আজ সারাটা দিন গেল ফাহাদের শুধু মেয়েটির নাম ভাবতে ভাবতে। সন্ধে নামতেই মাসুদ ভাইয়ের ফোন। তবে আজ ফাহাদ সেখানে না যাওয়ার জন্যে অসুস্থতার বাহানা দেয়। মাসুদ ভাই আসতে চাইলেও না করে দেয়, কারণ ফাহাদ আজ সেই মেয়েটির কাছে যাবে। আবারও ফাহাদ ভাবছে কেন যাবে ফাহাদ সেখানে, কিন্তু কিছুতেই উত্তর মেলাতে পারে না সে। তবে জানে তার যে সেখানে যেতেই হবে। এদিকে মাসুদ ভাই যদি একবার জানতে পারে তাহলে খুব রেগে যাবেন, আর মাসুদ ভাইয়ের রাগ হওয়া মানে অযথা খুন হওয়া। কিন্তু কিছুই করার নেই, এক অজানা শক্তি ফাহাদকে টানছে। ভূত প্রেত, ভূতের আচর এসবে কিছুতেই বিশ্বাসী না ফাহাদ, কিন্তু আজ কেন যেন এসব জানতে তার খুব ইচ্ছে হচ্ছে। গা ঢাকা দিয়ে লাশ ঘরের ভিতর ঢুকে পড়ে ফাহাদ। চোরা রাস্তা জানা থাকাতে ভিতরে আসতে ফাহাদের কোনো অসুবিধে হয় না, কিন্তু ধরা খেলে জামিন নেই। ধরা খেলে ফাহাদ সেখানকার তাদেরই লোকাল মানুষগুলোকে কি জবাব দিবে সে? কারণ মাসুদ ভাই তো তাকে পাঠায়নি, আর দলের সবাই জানে ফাহাদ গুরুতরভাবে অসুস্থতায় ভুগছে। এসবের ভয় নিয়ে সে লাশঘরে ঢুকে 101 নম্বর ফ্রিজ ড্রয়ারটি খুলে দেখে লাশটা সেই বরাবরই আছে। মুখের কাপড়টা একটু সরাতেই সেই মায়াবিনী চেহারার মায়াতে ফাহাদ আবারও হারিয়ে যায়। ফাহাদের একসময় তাকিয়ে থাকা চোখগুলো বড় বড় হয়ে যায় আর গা হাত কাঁপতে শুরু করে, কারণ কাল ফাহাদ নিজেই 101 থেকে বের করে অন্য একটি ড্রয়ারে মেয়েটির মৃত লাশটি লুকিয়ে রাখে। আর সেখানে একসাথে দুটো লাশ ছিল, কিন্তু আবার 101-এ কেমনে চলে এলো? ফ্রিজের ড্রয়ারটি খোলা, হিম হিম বাতাস ভিতর থেকে আসছে, তবুও ফাহাদ ঘামছে। মেয়েটির দিকে আবারও তাকালো ফাহাদ। কি নিষ্পাপ চেহারা তার! তার দিকে তাকাতেই ফাহাদ যেন সব ভুলে যায়। কল্পনার এক রঙিন দেশে হারিয়ে যায় ফাহাদ। কিন্তু শত চেষ্টা করে ফাহাদ নিজের কল্পনাতেও মেয়েটিকে জীবিত করতে পারেনি। ফাহাদ তার মুখের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু সে আর তার বাস্তবতায় নেই, হারিয়ে গিয়েছে অনেক দূরে নীল ভাবনার গভীরতায়। মৃত একটা লাশকে নিয়ে এমন সব উদ্ভট চিন্তা ভাবনা কি করে ফাহাদের মাথায় আসছে, তা ফাহাদের মাথা কেটে দেখা উচিত বলে ফাহাদ মনে করবে। তবে তা এখন নয়, এখন তো সে দিব্যি ঘুরছে মৃত মেয়েটিকে নিয়ে। সে ভাবনাতেই ফাহাদ একাই কথা বলে আর নিজের উত্তর নিজেই বানিয়ে বলে। আর সবকটা ভাবনা ছিল এমন মেয়েটি তার পাশে বসে আছে অথবা শুয়ে আছে, কিন্তু ফাহাদ তাকে স্পর্শ করতে পারছে না, তার কাছাকাছি যেতে পারছে না। যতই চেষ্টা করে ততটাই পিছনে সরে আসে ফাহাদ। মনে হচ্ছে যেন ফাহাদ তার নিজের কল্পনার রাজ্যের রাজা নয়, কেউ তাকে এসব ভাবাচ্ছে, বা কিছুটা নিছক স্বপ্নের মতো, যা খুব স্পষ্টভাবেই ফাহাদ দেখতে পাচ্ছে। ফাহাদ কি যেন মনে করে মেয়েটিকে কোলে নিয়ে কাল রাতের মতো আবারও স্ট্রেচারে রাখে, কিন্তু রাখার আগে কোলে নিয়ে মেয়েটির মুখের দিকে তাকাতেই ফাহাদ আবার কল্পনার দেশে হারিয়ে যায়। এবারের কল্পনাটি ছিল ফাহাদের জন্য চমৎকার। ফাহাদ মেয়েটিকে কোলে নিয়েই হাঁটছে, ঘুরছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কিন্তু বরাবরের মতোই মেয়েটি মৃত। আস্তে আস্তে কোল থেকে নামিয়ে স্ট্রেচারে রাখতেই হঠাৎ মোবাইলটি ভাইব্রেশনে
কেঁপে উঠল। সাথে ফাহাদও। স্ক্রিনে মাসুদ ভাইয়ের নাম্বার দেখা যাচ্ছে। এই রে, মাসুদ ভাই কোনোভাবে জেনে যায়নি তো যে ফাহাদ এখানে এসেছে, তাও এই মেয়েটির জন্যে? এখন কি মাসুদ ভাইয়ের কল রিসিভ করাটা ঠিক হবে? কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো ফাহাদ। হ্যালো মাসুদ ভাই। কি রে, তোর গলা কাঁপছে কেন? শরীর ঠিক আছে? ডাক্তার দেখিয়েছিস? না ভাইয়া, এই তো একটু ঠান্ডা লেগেছে, সেরে যাবে জলদি। আচ্ছা, কোথায় এখন তুই? আমি তো বাসায়। কেন? না, এমনি। তুই একদিন না আসলে মনে হয় কতদিন তোকে দেখি না। তোকে না দেখলে সারা দিনটা ঠিক যায় না মাইরি। কি যে বলো না ভাইয়া। আচ্ছা রাখ, সুস্থ বোধ করলে চলে আসিস। উফ, হাফ ছেড়ে বাঁচল ফাহাদ। এর আগে কখনো এমনটা হয়নি তার। এখন কি করা যায় এই মেয়েটিকে নিয়ে? তাকে বাসায় নিয়ে যাওয়ার চিন্তা আসে ফাহাদের, কিন্তু মৃত একটা দেহ ফাহাদ নিজের বাসায় নিয়ে গিয়ে কি করবে? নিবেই বা কিভাবে? আর রাখবে বা কোথায়? ফাহাদের হার্টবিট বেড়ে গেল। এ কি ভাবছে ফাহাদ? ফাহাদ কি প্রেমে টেমে পড়ে যায়নি তো মেয়েটির? কিন্তু কোথা থেকে কি? এ হতে পারে না। ফাহাদ সেখান থেকে চলে যেতে চাইলেও যেন পারছে না। ফাহাদ পিছনে থাকা একটি চেয়ার নিয়ে মেয়েটির লাশের পাশে গিয়ে বসল। কি মায়াবী চেহারা মেয়েটার, মনে হচ্ছে যেন কোনো পরী ঘুমোচ্ছে। মনেই হচ্ছে না এটি দুদিন পার হতে যাওয়া একটি মৃত লাশ। ফাহাদ মেয়েটির দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার তাকে নিয়ে চিন্তায় মগ্ন হবে না ফাহাদ। কথা বলতে চায় সে একটু মন খুলে। নাম কি দিবে তার? ছলনাময়ী? হ্যাঁ, এটা ঠিক আছে। লাশটার দিকে তাকিয়ে ফাহাদ বলল, ঠিক আছে, তো তুমি জিজ্ঞাসা করবে না ছলনাময়ী কেন? কারণ হচ্ছে আমি তোমাকে আমার ভাবনায় পাই ঠিকই, কিন্তু সবটা আমার হাতে থাকে না। আমার এমন মনে হয় আমার ভাবনাকে কেউ কন্ট্রোল করেছে, আর সে আর কেউ না, তুমি ছলনাময়ী। আচ্ছা ছলনাময়ী, তুমি কি জানো এই প্রথম কাউকে দেখে আমার সমস্ত দুনিয়া আটকে গিয়েছিল। কাল সবে মাত্র দেখা আমাদের, কিন্তু এখন মনে হয় আমি সবকিছু করতে পারবো তোমার জন্য। তুমি খেয়াল করেছো সেদিন কত মিথ্যা বললাম আমি? আজও তো আমি না কখনো মাসুদ ভাইকে মিথ্যা বলিনি, আর কখনো কাউকে নিয়ে চিন্তা করার সময়টুকু যে আমার ছিল না, তা তুমি আসার পর বুঝতে পারলাম। আমার ভিতরেও কারোর জন্য ভালোবাসা জন্ম হতে পারে, তা তোমার দ্বারাই উপলব্ধি করলাম। আমি হারিয়ে যাই বারবার তোমার ওই মুখের দিকে তাকিয়ে। তুমি এমন একজন যে আমার জীবনে এসে ভালোবাসা দিলে, কিন্তু মৃত, মৃত ভালোবাসা। জানি না আমি এগুলো কেন বলছি, কিন্তু আজ প্রাণ খুলে সবটা বলতে ইচ্ছে করছে। এই মেয়ে, শুনছো? কি জাদু করেছো বলো না? ঘরে যার থাকা হলো না। কথাটা বলেই অট্ট হাসিতে মেতে ওঠে ফাহাদ। আবার নিজেই হাসি থামিয়ে ফিসফিসিয়ে বলল, ইস, কেউ শুনে ফেলবে, কেলেঙ্কারি হয়ে যাবে। ফাহাদের মনে হতে লাগলো এই মেয়ের কোনো আত্মা ফাহাদকে বশ করেনি তো? না, তা হওয়ার নয়। ভূত প্রেত জাদুটানা এসবের কিছুতেই সে বিশ্বাসী না। কিন্তু এখন কি করবে ফাহাদ? এভাবে আর কতদিন? ফাহাদ আজ প্রাণ খুলে কথা বলতে চাইলেও সে আবারও ভাবনার দেশে হারিয়ে যেতে লাগলো। এইবার ভাবতে লাগলো ছলনাময়ীকে কিভাবে তার সাথে নেওয়া যায়। শুধুমাত্র বাসায় না, ফাহাদ যেখানে সেখানে যায় সেখানেও কিভাবে তাকে নিয়ে যাওয়া যায়। একটা প্রশ্ন ফাহাদকে হঠাৎ তার ভাবনার জগৎ হতে বেরিয়ে আসতে বাধ্য করে, আর সেটি ছিল কাল রাতে ফাহাদ ছলনাময়ীকে 101 নম্বর ড্রয়ের থেকে বের করে অন্য একটি ড্রয়ারে রেখেছিল, কিন্তু আবার আগের ড্রয়ারে এলো কেমনে? তোমাকে যে আমি ওই ড্রয়ারেতে রেখেছিলাম, তুমি এখানে কেমনে এলে? ফাহাদের কথাগুলো শুনলে কেউ হয়তো তাকে পাগল বলতো, আর না হয় বলতো মেয়েটা তো আর কোনো জীবিত বাচ্চা না যে তুমি তাকে বাড়ির একটা রুমে ছেড়ে এলে আর সে ঠিক নিজের রুম খুঁজে নিল। হঠাৎ
কর্কশ কণ্ঠে। আমি রেখেছি তাকে 100 একেতে। ফাহাদ বেশ ভয় পেল। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। শার্টের ভিতর গুজে রাখা রিভলভারটি হাতে দিয়ে শক্ত করে ধরে পিছনে ফিরে তাকাতেই সে শাকিলকে দেখতে পেল। হাত এখনো শার্টের ভিতর। খালি হাত বের করে নিল ফাহাদ। শাকিল, তুই এখানে? হ্যাঁ, এখানে কেন অবাক হচ্ছিস? শাকিল দরজা থেকে একটু বাঁদিকে সরে আসতেই মাসুদ ভাইকে দেখতে পেল ফাহাদ। আর চোখ দুটি লাল, স্পষ্ট দেখতে পারছে ফাহাদ। আর মাসুদ ভাইয়ের হাতে সেই লাল ডায়েরি। হ্যাঁ, ফাহাদ ডায়েরি লিখত, কিন্তু সবার অগোচরে। এই ডায়েরির কথা কেউ জানতো না। মাসুদ ভাই, থাম থাম, তোকে আর কিছুই বলতে হবে না। তুই শুধু এই ডায়েরির কয়েকটা পাতা ছিঁড়ে ফেল। আমাদের ছেড়ে যাবি সেটা এই মুহূর্তে মেয়েকে নিয়ে যা 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 লেখা সব। আর ফাহাদ আবার নতুন করে শুরু করবে। ফাহাদ চুপ করে নিচে তাকিয়ে রইল। দেখছেন মাসুদ ভাই, আমাদের এতদিন বড় বড় জ্ঞান দিয়ে কথা বলতো মেয়েদের লাশের সাথে কিছু করা যাবে না, আর নিজে এখানে প্রেমিক হয়ে বসে আছে। মাসুদ ভাই, কালকের ডিলটা কত গুরুত্বপূর্ণ ছিল ও তা জানা সত্ত্বেও মেয়েটির লাশ গোপন রেখেছে। আমি তোমাকে বলার পরও তুমি আমাকে বিশ্বাস করনি। নিজ ভাইয়ের কথা শুনলে না, দেখলে এবার কি হলো? পর সব সময় পরই হয়। কিন্তু তুই কেমনে? তুই যখন আমাকে কাল ওই ড্রয়ারগুলো দেখতে মানা করছিলি, তখনই আমি বুঝে গিয়েছিলাম তুই নিশ্চয়ই কিছু লুকাচ্ছিলিস। তাই সবার চক্ষুকে ফাঁকি দিয়ে আমি আবার এখানে এসেছিলাম। আর তারপরে দেখি। আহ থাম ফাহাদ, এদিকে আয়। ফাহাদ যেতেই তার কাঁধে হাত রেখে তিনি বললেন, তুই তো জানিস তুই আমার জন্য কি। আমি শাকিলকে বিশ্বাস করিনি, তাই তোর বাসায় যাই, গিয়ে দেখি তুই নেই। ঘরে ঢুকে দেখি এই ডায়েরিটা, যেখানে তুই আমাদের ছেড়ে যাওয়ার কথা লিখেছিলি। আর আমাদের এত বছরের এত সব টপ সিক্রেট জানা মানুষটাকে তো আমি আর এমনি ছেড়ে দিতে পারি না। ফাহাদ অনেক ভয় পেয়ে যায়। আর মাসুদ ভাই থেকে দূরে সরে আসতে চাইলে মাসুদ ভাই তাকে আরও জোরে আঁকড়ে ধরে আর কাঠটি শক্ত করে ধরে বলল, দেখ যা হাউজার হলো, মেয়েটিকে পোস্টমর্টম করে আমাদের কাজ শুরু করা যাক। তার কথা শুনে ফাহাদ চোখ জোড়া বড় বড় করে ফেলল। আহ তোর চিন্তা করতে হবে না, আজ এই কাজ শাকিল করবে। জিও মাসুদ ভাই, কালকে পুরো কাজটি করতে পারিনি, আজ হবে। শাকিলের এই কথা শুনে ফাহাদের মনে কেমন এক ঝড় বয়ে গেল। সে এই প্রথম ভাবতে পারে তার ছলনাময়ী তাকে ডাকছে। সে কান্না করছে, এদিক ওদিক ছুটাছুটি করছে, কিন্তু শাকিল তাকে ছাড়ছে না। এতক্ষণে শাকিল ছলনাময়ীর কাছে পৌঁছে যায়। শাকিল সবার সামনেই সাদা কাপড়টি উপরে ছুঁড়ে মারতেই একটা গুলির শব্দ, আর শাকিলের কপালে গোল ছিদ্র হয়ে যায়। ক্লিন হেডশুট। ছলনাময় শরীরটা নগ্ন হওয়ার আগেই আবার কাপড় দিয়ে ঢেকে দিল ফাহাদ। ফাহাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। মাসুদ ভাই শাকিল বলেই চিৎকার করে পরপর 3টা গুলি ফাহাদের বুকে করে। ফাহাদের বুক দিয়ে লাল টকবগা রক্ত বেয়ে পড়তে থাকে ঝর্ণার মতো। ছলনাময়ীর বুকের উপর ফাহাদ হেলে পড়ল। খুব যন্ত্রণা হলেও ফাহাদের কেন যেন খুশি লাগছে। একটু তুলে ছলনাময়ীর দিকে তাকাতেই ফাহাদ ভেবে উঠল তারা একসাথে আছে, হাত ধরে হাঁটছে ও ঘুরছে। ফাহাদ তার মুখটা মেয়েটির কানের কাছে নিয়ে আস্তে আস্তে বলল, আমি আছি ছলনাময়ী, আমি আছি। ফাহাদের শরীর ধীরে ধীরে নিতর হয়ে পড়ে। একটু পর মাসুদ রাগের বশে নিজেই ছুরি নিয়ে ফাহাদের সাথে ঠিক তেমনটা করলো যেমনটা ফাহাদকে নিয়ে অন্যদের সাথে করাতো। ফাহাদের শেষ কাজের লাশটি ছিল 101তম, কিন্তু 101তম লাশটি যে সে নিজেই হয়ে যাবে কেই বা জানতো।
শেষে ড্রয়ের আর খালি না থাকাতেই দুজনেরই ঠাঁই হলো।